সুপ্রিয় দর্শক এবং সুধী শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার বিআরবি হসপিটালস নিবেদিত সরাসরি ডাক্তার অনুষ্ঠানটিতে আপনার স্বাস্থ্য এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর মলি এবং আমাদের সাথে থাকছেন বিশেষজ্ঞ ডাক্তার। আমাদের আজকের আলোচনার বিষয় মেরুদণ্ডের ব্যথার কারণ এবং তার প্রতিকার, এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ রাইসুল তাসনিম, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জারি, বিআরবি হসপিটাল। দর্শক, আমাদের আজকের প্রোগ্রামটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আপনারা চাইলে সরাসরি ফোন করে কথা বলতে পারেন আমাদের আজকে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে, এবং সেই সাথে আপনাদের মেরুদণ্ডের ব্যথার যে কোনো কারণ নিয়ে প্রশ্ন করতে পারেন, আমরা সম্ভাব্য উত্তর দেওয়ার চেষ্টা করব। স্যারকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে এসে জয়েন করার জন্য। স্যার, যেহেতু আজকে আমরা বিষয়টি রেখেছি, আমরা সবসময় হাঁটু এবং কোমর এই বিষয়গুলো নিয়ে খুব কথা বলি, মেরুদণ্ডটাকে আসলে আলাদা করে কখনো খুব একটা কথা বলা হয় না। একটু যদি স্যার বলেন যে যে মেরুদণ্ডের ব্যথার কথা বলছি, এই ব্যথাটা আসলে কেন হয় বা ব্যথার কারণগুলো কি কি স্যার? মেরুদণ্ডের ব্যথা মূলত অনেক কারণেই হতে পারে। প্রথম সবচেয়ে বেশি যেটা হয় দেখা যায় যে বয়সজনিত যে চেঞ্জগুলো হয়, বয়সজনিত চেঞ্জের কারণে ফিজিওলজিক্যাল চেঞ্জের কারণে যেগুলো হয়, তার মধ্যে সবচেয়ে বেশি আমরা পাই মেরুদণ্ডে যে ডিস্ক জিনিসটা থাকে, এই ডিস্কটা যখন সরে যায় বয়সজনিত চেঞ্জের কারণে এবং এটা যখন নার্ভের উপরে চাপ দেয় তখন যে ব্যথাটা হয়। আর একটা খুব কমন কারণ আঘাত। সেই আঘাতটা হতে পারে সরাসরি আঘাত, হতে পারে যে কোনো ধরনের ছোটোখাটো আঘাত, ওজন তুলতে গিয়ে একটা টান লাগা, মাংসপেশিতে, মেরুদণ্ডের মাংসপেশিতে টান লাগা। আর বিশেষ করে আমরা দেখা যায় একদম সোজাভাবে দাঁড়িয়ে কোনো কিছু তোলার চেষ্টা করি, যার কারণে আরো বেশি মেরুদণ্ডটা অ্যাবনর্মাল পোশ্চারে যখন একটা কিছু হঠাৎ করে তোলা হয় তখন মেরুদণ্ডের মাংসপেশিতে টান লেগে যেতে পারে এবং টানের কারণেই এই ব্যথাটা উৎপন্ন হতে পারে। এছাড়া সরাসরি আঘাত লাগতে পারে, যার কারণে মেরুদণ্ডের যে স্ট্রাকচারগুলো আছে এগুলো তো যদি আঘাতপ্রাপ্ত হয় তখন এই ব্যথাগুলো তৈরি হতে পারে। এগুলোই মূলত মেরুদণ্ডের ব্যথার কারণ। আর প্যাথোলজিক্যাল কোনো কজ কি আছে কিনা? জি, আর কিছু কারণ আছে যেগুলো বিভিন্ন ধরনের বাত আছে, যেগুলো যদি মেরুদণ্ডে আঘাত হানে তখন ব্যথা হতে পারে। আরও খারাপ কিছু কারণ আছে যেগুলো ক্যান্সার জাতীয়, ইনফেকশন জাতীয় জিনিস, জীবাণু জাতীয় জিনিস হতে। টিবিও এক ধরনের জীবাণু, এই জীবাণু যদি মেরুদণ্ডে আঘাত করে তখন এই ধরনের ব্যথা হতে পারে। এগুলো একটু খারাপ কারণ। আর নর্মাল কারণ যেগুলো আমরা শুরুতে বললাম, এই কারণগুলো থেকে। স্যার, আমরা দেখা গেছে যে করোনা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে দিয়ে ছিলাম, এখনো আছি, এবং দেখা যাচ্ছে যে অনেকেই বাসায় বসে কাজ করার একটা প্রবণতা দেখা দিয়েছে, এবং দেখা যাচ্ছে যে তাদের ক্ষেত্রে অনেক সময় মেরুদণ্ডে লম্বা সময় ধরে ল্যাপটপে কাজ করছে বা বসে কাজ করছে। এরকম পেশেন্টও কি পাচ্ছেন কিনা, বা অফিসে যারা কাজ করে বসে বসে কাজ করার যে প্রবণতা, বা অনেক সময় লেবার যারা বেন্ড হয়ে জিনিসপত্র নিচ্ছে, এই ধরনের পেশেন্টও কিছু আপনার কাছে আসে কিনা ব্যথা নিয়ে? মেরুদণ্ডের ব্যথার আসলে মূল কারণই এটি। এখন প্রতিটা মানুষই লাইফ টাইমে একবার না একবার মেরুদণ্ডের ব্যথায় ভোগেন, এবং তার মূল কারণটা দেখা যায় যে ব্যায়ামের অভাব এবং প্রয়োজনীয় যেসব পদ্ধতিতে চলাচল করা উচিত এগুলোর অভাব, এবং তার সবচেয়ে বেশি ব্যতিক্রম লাইফস্টাইলই হচ্ছে এই সেডেন্টারি লাইফস্টাইল। আমরা যে জীবনে এখন প্রবেশ করেছি, যেখানে ব্যায়াম নেই, বরঞ্চ দীর্ঘ সময় বসে থেকে কাজ করতে হচ্ছে, অ্যাবনর্মালি সামনের দিকে ঝুঁকে, আর তার সঙ্গে ওবেসিটি, যে আমাদের স্বাস্থ্যগুলো বেড়ে যাচ্ছে পুষ্টিকর খাবারের অভাবে। এই বিষয়গুলোর কারণেই মেরুদণ্ডের ব্যথা সবচেয়ে বেশি শহরে অঞ্চলে হয়ে থাকে। লাইফস্টাইলের কারণেই শহরে অঞ্চলে মেরুদণ্ডের ব্যথা সবচেয়ে বেশি হয়ে থাকে, যেগুলো গ্রাম অঞ্চলে অনেক কম হয়। গ্রাম অঞ্চলে সাধারণত যে কোনো আঘাতের কারণেই মেরুদণ্ডের ব্যথা বেশি হয়ে থাকে। স্যার, কিছু কোমরবিড ফ্যাক্টর থাকে, যেমন ডায়াবেটিস থাকে, হাইপারটেনশন থাকে, বা অনেক সময় খেলোয়াড় যারা মানে খেলাধুলা করেন, স্পোর্টসম্যান, তাদের ক্ষেত্রেও কি স্যার এই ধরনের প্রবলেমগুলো নিয়ে আপনাদের কাছে আসে কিনা সাধারণত? কোমরবিড যেসব পেশেন্ট, যেগুলো বললেন ডায়াবেটিস, হাইপারটেনশন, এদের ক্ষেত্রে অবশ্যই মেরুদণ্ডের ব্যথা হওয়ার বিভিন্ন নতুন দ্বার খুলে যায়। অনেক কিছুই নতুনভাবে হতে পারে, যেহেতু এই রোগগুলো থাকলে অনেক রোগের শুরু হয় শরীরে। আর খেলোয়াড়দের যেটা বললেন, খেলোয়াড়দের ক্ষেত্রে অবশ্যই আঘাতই মূল কারণ হয়, কারণ খেলোয়াড়দের ক্ষেত্রে একটা এক্সারসাইজের লাইফে থাকে, কিন্তু যখন একটা অ্যাবনর্মাল আঘাতটা পড়ে, এবং এদের ক্ষেত্রে দেখা যায় ডিস্কের সমস্যাটাই বেশি হয়ে থাকে। হঠাৎ করে ডিস্কে যখন একটা আঘাত পড়ে তখন তীব্র ব্যথার উৎপন্ন হয়, তখন আমাদের কাছে আসে। তো
মূলত দেখা যায় যে কোমরবিড পেশেন্টগুলোই ডায়াবেটিস, হাইপারটেনশন, তারা নিয়মিত এক্সারসাইজের লাইফেও থাকতে পারেন না, বরঞ্চ তার অন্যান্য রোগগুলোও আছে। এর কারণে মেরুদণ্ডের কষ্টে অনেক বেশি ভুগতে থাকেন এই রোগীগুলো। স্যার যদি একটু বলি যে লক্ষণ উপসর্গগুলো এক্সাক্ট মানে কি কি, মানে দেখা যাচ্ছে যে স্যার অনেক সময় বলে যে পায়েও ব্যথা করছে, পরে দেখা যাচ্ছে ডায়াগনোসিস করে যে মেরুদণ্ডের ব্যথা আসলে তার অ্যাকচুয়ালি। স্যার একটু যদি বলেন যে কি কি ধরনের সাইন সিমটমস বা লক্ষণ উপসর্গগুলো নিয়ে আসে? মেরুদণ্ডের ব্যথার রোগীগুলো কিছু কিছু ক্ষেত্রে আসতে পারে যে শুধু মেরুদণ্ডেই ব্যথা নিয়ে, এবং সেই ব্যথাটা এমন হতে পারে হঠাৎ করে তীব্র ব্যথা, কিছুদিন নড়তেই পারছে না, মনে হচ্ছে মেরুদণ্ড দুভাগ হয়ে যাচ্ছে, তারপরে আবার দেখা যায় আস্তে আস্তে ব্যথাটা কমে যায়। কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই ব্যথাগুলো পায়ের দিকে নামতে থাকে, পায়ে ঝিনঝিন করতে থাকে, অবশ অবশ হতে থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আস্তে আস্তে মেরুদণ্ডের ব্যথাটাই চলে যায়, কিন্তু পায়ের কষ্টটাই তার বেশি হচ্ছে, যেগুলো আসলে মেরুদণ্ডের নার্ভের চাপের ফসল। আর কিছু ফিচার নিয়ে আসে যেগুলো আসলে আমরা রেড ফ্ল্যাগ সিনড্রোম বলি, যেগুলো খুব ইম্পর্টেন্স দেই আমরা, যেটা হচ্ছে যে ব্যথা হচ্ছে কিন্তু কমছে না, এবং রাতেও ব্যথা হচ্ছে, ঘুমের মধ্যে ব্যথা হচ্ছে, শুয়ে থাকতে পারছে না, এ ধরনের কিছু ফিচার নিয়ে আসে। আর অনেক ক্ষেত্রে যদি ইনফেক্টিভ হয়, জীবাণু আঘাত করে, সেক্ষেত্রে দেখা যায় মেরুদণ্ডের ব্যথার সঙ্গে জ্বরও থাকে, মেরুদণ্ড ব্যথার সঙ্গে ওজন কমতে থাকে, খাদ্য অরুচি তৈরি হতে থাকে, এ ধরনের বেশ কিছু জিনিস নিয়ে আমাদের কাছে। এবং স্যার যদি একটু বলি যে যেহেতু ফিজিওলজিক্যাল কিছু চেঞ্জেসের কথা আপনি বললেন, সেটা যেহেতু আমরা চাইলেও আসলে আটকে রাখতে পারবো না, বাট ফিজিওলজিক্যাল চেঞ্জেসের ক্ষেত্রে স্যার তখন ব্যথাগুলো আসলে কি একই রকম থাকে কিনা, ট্রমাটিকের মতোই থাকে কিনা, বা কী ধরনের কমপ্লেনগুলো নিয়ে আসে স্যার একটু জানবো। তার আগে একটা ফোন আছে স্যার, ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মূলত স্যারের কাছে প্রশ্ন যে আমার কোমরে ব্যথা। আচ্ছা। মাস দুয়েক থেকে আমি ঢাকা থেকে এক ডাক্তার স্যার মামুনুল হককে দেখাইছিলাম, আমাদের দিনাজপুর পার্বতীপুর থানার চেম্বারে বসেন, ওনাকে দেখাইছিলাম। ওনার কাছে এক্সরে করছি, এক্সরেতে কোনো রিপোর্ট নাকি উনি পায় নাই। আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম, স্যার আমার কোনো কিডনির সমস্যা বা অন্য কোনো সমস্যা আছে? উনি এক্সরে রিপোর্ট থেকে বলছে যে না, তোমার কোনো সমস্যা নাই, তো তোমার ওজন কমাইতে হবে। আচ্ছা, হ্যাঁ। আপনার বয়স কত দর্শক, এবং আপনি কি কাজ করেন? আমার বয়স হলো প্রায় 33 বছর। আমি গ্রামে দোকান করি, পাশাপাশি কৃষি কাজ করি। আচ্ছা আচ্ছা, জি আমাদের সাথেই থাকুন, আমরা উত্তরটি নিচ্ছি। উনি কৃষি কাজ করেন এবং দোকান করেন এবং গ্রামে থাকেন, দিনাজপুরে বললো যে উনি এক্সরে করেছেন বাট সেরকম কোনো কিছু পাননি, তার নিশ্চয়ই ওজন বেশি, যে যার কারণে ওজন কমাতে বলেছেন। এই ব্যাপারে স্যার আপনার মতামতটা যদি একটু বলেন। মেরুদণ্ডের ব্যথায় মূলত শুধু মেরুদণ্ডের ব্যথা হলে অত আমরা চিন্তা করতে নিষেধ করি। যখন মেরুদণ্ডের ব্যথাটা পায়ের দিকে নামতে থাকে, ঝিনঝিন অবশ শুরু হয়, তখন আমরা চিন্তায় পড়ি। শুধু মেরুদণ্ডের ব্যথায় আমরা চিন্তা করি যদি সেটা কোনোভাবেই কমছে না, ঘুমের মধ্যে হচ্ছে, এই ক্ষেত্রে ছাড়া। তো মেরুদণ্ডের ব্যথা হলেই যে এক্সরেতে সেটা আসবে তা না, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই এক্সরেতে পাওয়া যায় না। ওনার ক্ষেত্রে আমি বলবো যে যে পরামর্শটা ওনাকে দিয়েছেন, নিশ্চয়ই ওনাকে ব্যায়ামও শিখিয়ে দিয়েছেন। এই ব্যায়ামগুলো যেভাবে চলতে বলেছেন, চলা, ওজনটা কমানো, এই তিনটা সমন্বয়ে যদি ভালো হতে থাকে তো খুব ভালো। আর যদি না ভালো হতে থাকে, তীব্রতা বাড়তে থাকে, তখন তার অ্যাডভান্স চিকিৎসার প্রয়োজন হবে। তার আগ পর্যন্ত চিন্তা না করে এই পদ্ধতিগুলো অবলম্বন করা উচিত। বেশিরভাগ মেরুদণ্ডের ব্যথাই এই পদ্ধতিগুলোতে ব্যায়াম এবং ওজন কমানো, নিয়ম মানা, এতে চলে যেতে থাকে। আমরা ব্যথার অনেকগুলো কারণ জানলাম, বিশেষ করে দেখা যাচ্ছে যাদের বয়স বেড়ে যাচ্ছে তাদের ব্যথা হয়, এটা ফিজিওলজিক্যাল একটা চেঞ্জের কারণে। এছাড়াও যদি ট্রমাটিক হয়, যে কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কোনো ব্যথা পায় বা কোনো কিছু ভারী জিনিস তুলতে যায়, বা স্পোর্টসম্যান যারা ইনজিউর্ড হন, বা যদি কোনো ধরনের প্যাথোলজিক্যাল কোনো কারণ থাকে, সেখানে টিবি বা টিউমার বা কোনো ধরনের ক্যান্সারাস কোনো সেল থাকে, বা ডিস্ক প্রোলাপস হয়ে যায়, সেই বিষয়গুলোতেও আমরা মেরুদণ্ডের ব্যথা পেয়ে থাকি। বা কিছু লাইফস্টাইলের জন্য লম্বা সময় ধরে যারা বসে কাজ করেন, বা যারা সেডেন্টারি ওয়ার্কার, যারা হাঁটার কাজকর্মগুলো কম করেন, তাদের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি। আমরা এখন আধুনিক চিকিৎসাটা সম্পর্কে জানবো। তার আগে একটা ফোন আছে, ফোনটা আমরা নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি স্যার, শুনতে পাচ্ছেন, আপনার প্রশ্নটি করুন। আমি ডাক্তার
এই 52। আচ্ছা আমার যে কোমরের নিচের থেকে গেটি পর্যন্ত মাঝে মধ্যে আমার অনেক ব্যথা করে, আবার হাতলে গিরা গিরা চিকিৎস করতে ব্যথা করে, হাতের জয়েন্ট গুলি ব্যথা করে, পুরো গিরা গিরা হাত সহকারে ব্যথা করে। না আপনি কি কাজ করেন দর্শক? আমি এখন কি করি না। আচ্ছা, আপনি কখনো পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, ইউরিক অ্যাসিড পরীক্ষা করেছিলেন বা এক্সরে করেছিলেন? কিন্তু বাদ করা কিছু একবার বাদ করা কিছু। আচ্ছা আচ্ছা, দর্শকের বয়স 52 বললেন এবং উনি এখন কিছু করেন না, সেটা হচ্ছে যে উনি বাতের কথা বললেন যে বাত ধরা পড়েছে। সেই ক্ষেত্রে যদি ব্যথাটা পায়ের দিকে যায় আমরা আসলে কি ওনার যে কমপ্লেনগুলো বললেন এগুলো মূলত ওনার জয়েন্টে জয়েন্টে ব্যথা আছে, তার সঙ্গে কোমর ব্যথা আছে। এসব ক্ষেত্রে আমরা কোমর ব্যথার চেয়ে প্রয়োজনীয় মনে করি যে কোন বাতটা হয়েছে এটা আগে দেখা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাত কোমরকে আঘাত হানে, তখন কোমরের চিকিৎসা মূল প্রয়োজন হয়ে ওঠে না, বাতের চিকিৎসাটাই মূল হয়ে থাকে। ওনার যেহেতু অনেক জয়েন্টে একসঙ্গে ব্যথা, ওনার অবশ্যই একজন অর্থোপেডিশিয়ান অথবা রিউমাটোলজিস্টকে দেখানো উচিত, বাতরোগ বিশেষজ্ঞ যারা, অথবা অর্থোপেডিশিয়ানকে দেখানো উচিত। প্রয়োজনীয় পরীক্ষার মাধ্যমে আগে বের করা উচিত কোন বাতটা হয়েছে, তার চিকিৎসাটা। এর পরবর্তীতে মেরুদণ্ডের আলাদা চিকিৎসার প্রয়োজন হবে কিনা সেটা চিন্তা করতে হবে। অনেক ধন্যবাদ স্যার। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে আমরা কোমর ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে আধুনিক আমরা আসলে কি কি চিকিৎসা দিচ্ছি স্যার? মেরুদণ্ডের ব্যথার যেসব রোগ হয় এসব থেকে যখন একটা অংশের অপারেশন লাগে না, একটা অংশের দেখা যায় যে ব্যায়াম কিংবা ফিজিওথেরাপি, লাইফস্টাইল, ওজন নিয়ন্ত্রণ, ওষুধ এসব দিয়ে চিকিৎসা হয়, আর একটা অংশের অপারেশন লেগে যায়। আধুনিক চিকিৎসাটা মূলত এই অপারেশন যাদের লেগে যায় তাদের ক্ষেত্রে, অপারেশন যাদের লেগে যায় এটা দুভাবে করা যায়। একটা মূলত ওপেন অপারেশন যেটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে, আর একটা আধুনিক অপারেশন যেটাকে আমরা আমাদের ভাষায় বলি MIS বা মিনিমালি ইনভেসিভ অপারেশন। এটা অপারেশনটা করাই হয় খুব স্বল্প কাটা ছেঁড়ায়, নর্মাল যে জিনিসগুলো আছে শরীরের এগুলোকে ঠিক রেখে যে জিনিসটা ব্যথা উৎপন্ন করছে ওটাকে সরিয়ে দেওয়া। তো এটা অ্যাজ এ হোল যদিও আমরা মিনিমালি ইনভেসিভ বলি, কিছু কিছু ক্ষেত্রে দেখি যে আমরা এন্ডোস্কোপ বা ক্যামেরার মাধ্যমে এই অপারেশনটা করি, কিছু কিছু ক্ষেত্রে মাইক্রোস্কোপের মাধ্যমে করি, কিছু কিছু ক্ষেত্রে এন্ডোস্কোপ বা মাইক্রোস্কোপের সঙ্গে আমরা লেজার ব্যবহার করি। এই সমস্ত জিনিস মিলিয়ে এটাকে বলা হয় মিনিমালি ইনভেসিভ সার্জারি। মানে ক্যামেরাও ইউজ করছি, সেখানে আবার সাথে লেজারও ইউজ করছি, যখন যেটা দরকার হচ্ছে যেটা যে পেশেন্টের প্রয়োজন হচ্ছে মিনিমালি ইনভেসিভ একটু জানবো আর একটু বিস্তারিত। তার আগে যে ফোন আছে ফোনটা নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, হ্যাঁ আপা, আমি নীলকমল হালদার, আমার বাবার জন্য কথা বলতে চাইছিলাম। জি 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 বলুন। আমার বাবার নাম জ্ঞানেন্দ্র হালদার, বয়স 65। আচ্ছা, তো আমার বাবার সমস্যা হয়েছে ওনার এক্সরে করছি, যেটা ওনার প্রত্যেকটা মেলদারা ইয়েতে ওই ছোটের মতো হয়ে গেছে, জয়েন্ট গুলো কেমন ছোটের মতো আটা বাটা আছে। ওনার কোমর ব্যথা থেকে ডান পা বা বাম পা একটু ঝিঝি মারার মতো মনে হয়। তো স্পেশাল ডাক্তার দেখানোর পর আমার বাবা এখনো সুস্থ হয়ে ওঠেনি। আচ্ছা, বলছেন যে কোমর ব্যথা থেকে ডান পায়ের দিকে যায় এবং ঝিঝির মতো করে, সেটা এখন পর্যন্ত ঠিক উনি যেটি বললেন যে মেরুদণ্ডের এক্সরের একটা ক্রাইটেরিয়া বলেছেন, এরকম ক্রাইটেরিয়া থাকলে আমরা এটাকে ডিজেনারেটিভ স্কোলিওসিস বলি, বা মেরুদণ্ড বাঁকা হয়ে যায় বয়সের কারণে, তখন নার্ভে চাপ পড়ে যায়। উনি মূলত কথা শুনেই মনে হচ্ছে এটাকে আমরা স্টেনোসিস বলি, সেটার রুগী। এইসব রোগীর ক্ষেত্রে অবশ্যই একটা এই ধরনের স্পেশালিস্ট দেখানো উচিত, MRI করানো উচিত, এবং এর অনেক ধরনের এখন আধুনিক চিকিৎসা বের হয়েছে যেগুলো থেকে কষ্ট কমানো সম্ভব, সেই পদ্ধতিতে যাওয়া উচিত। তো ওনার অ্যাডভান্স চিকিৎসার সময় হয়ে এসেছে, যেহেতু ওনার নার্ভের চাপের সিমটম শরীরে চলে এসেছে। স্যার, যে বিষয়টি আমরা কথা বলছিলাম যে আমরা ক্যামেরা এবং ল্যাপারোস্কোপিক যে বিষয়টিতে, যে ক্যামেরা এবং লেজার একসাথে ইউজ করছে, এই বিষয়টি আসলে কিভাবে করা হয় যদি একটু আমাদের সাথে বলতেন, কারণ দর্শকরা অনেকেই স্যার কাটাছেড়াটা আসলে কম চান। এক্ষেত্রে যেহেতু মিনিমাল ইনভেসিভ সার্জারি করা হচ্ছে MIS, সেক্ষেত্রে যদি স্যার একটু বলেন যে লেজারটাকে দিয়ে আমরা তখন কি করি আসলে? এন্ডোস্কোপিক সার্জারি বা এন্ডোস্কোপিক লেজার সার্জারি, শুধু লেজার সার্জারি বলতে কিছু আসলে নেই। এন্ডোস্কোপ দিয়ে আমরা লেজারটা ঢোকাই। এটা এক ধরনের ক্যামেরা, 1 সেন্টিমিটারের চেয়েও ছোট ক্যামেরা, যেটা মেরুদণ্ডের পিছের চামড়াকে আমরা সামান্য অবশ করি,
পেশেন্ট বেশিরভাগ ক্ষেত্রে জেগেই থাকেন, কিন্তু তার চামড়ায় ব্যথামুক্ত করে নেই। করে আমরা এই এন্ডোস্কোপটা আমাদের শরীরে আল্লাহ তাআলা ন্যাচারাল কিছু গর্ত দিয়েছেন মেরুদণ্ডের চারপাশে, ফোরামেন বলি আমরা। এদিক দিয়ে এই সাইজেই এই ক্যামেরাটা তৈরি, এদিক দিয়ে ঢুকিয়ে আমরা এই ক্যামেরার মাধ্যমে দেখেই মেরুদণ্ডর যে ব্যথা উৎপন্নকারী ডিস্ক বা নার্ভে যেগুলো চাপ দিচ্ছে এগুলোকে কিছু কিছু জিনিস দিয়ে সরিয়ে ফেলতে পারি, এবং পরবর্তীতে আরও যেসব ডিস্ক ব্যথা উৎপন্ন করতে পারে ওই লেভেলে সেগুলোকে এই লেজার রশ্মি দিয়ে আমরা পুড়িয়ে দিতে পারি, যার কারণে একটা লং টাইম ভালো রেজাল্ট পাওয়া যায়। আর তার সঙ্গে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা স্বল্প কাটা ছেঁড়া কাজটা করলাম, তার চেয়েও বড় কথা হচ্ছে যে নর্মাল জিনিসকে, মেরুদণ্ডের নর্মাল ওপেন সার্জারিতে যে নর্মাল জিনিসকে আমাকে কেটে ঢুকতে হচ্ছে এগুলোকে আমরা ডিস্টার্ব করলাম না। বিশেষ করে মেরুদণ্ডের চারপাশের হাড় এবং মাংসপেশি এগুলোই পরবর্তী ব্যথা উৎপন্নকারী হিসাবে গণ্য করা হয় অপারেশনের পরে। যদি আমরা এগুলোকে ইনট্যাক্ট রাখতে পারি, দেখা যায় যে মূল জিনিসটাকে সরিয়ে দিলাম কিন্তু নর্মাল জিনিসকে কোনো হ্যাম্পার করলাম না। হ্যাঁ, তাতে অপারেশনের পরে জানবো স্যার, একজন দর্শক আছেন আমাদের সাথে। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি কুমিল্লা থেকে বলছি, আমার নাম আবুল বাশার। জি জি স্যার, শুনতে পাচ্ছেন? কোমরে ব্যথা, এখন দাঁড়ার ব্যথা, এখন ব্যথাটা অতি বেশি অতিরঞ্জিত। আমি ডাক্তার ভাই দেখাচ্ছি, কয়েকবার এক্সরে করছি, তারা ব্যথা ট্যাবলেটে দেয়। ব্যথা ট্যাবলেট একটু সাময়িক একটু কমে, এরপর আবার শুরু হয়। রাত্রে ঘুমাইতে আবার ডান থেকে বাম থেকে যায়, বাম থেকে ডান থেকে যায়, আবার উপরে দিকে উঠে, এমন সূর্যের মতন গাইয়ে। আপনি কি কাজ করেন দর্শক? আর উপরে দিকে আমার গেটের ভিতরে ওঠে। আপনি কি কাজ করেন? এমনিতে কি কাজ, কোনো কাজ করেন? আমি কনস্ট্রাকশনে কাজ করি। আচ্ছা, আমি কনস্ট্রাকশন মিস্ত্রি। আচ্ছা আচ্ছা, কনস্ট্রাকশন। আপনার বয়স কত? আমার বয়স 53 বছর। আচ্ছা ঠিক আছে, আমাদের সাথেই থাকুন। এখন কিছু করি না, এখন অবস্থা। আচ্ছা ঠিক আছে। ওনার বয়স 56, উনি কনস্ট্রাকশন মিস্ত্রি ছিলেন, মানে রাজমিস্ত্রি ছিলেন হয়তো বা। সেটার একটা কজ আছে যে এই ইয়াটার যে বাম থেকে ব্যথা ডানে যাচ্ছে, স্যার অলরেডি বলেছিলেন যে এটা একটা মানে এই ট্রিটমেন্টগুলো আসলে কমপ্লিকেটেড, যেগুলো পায়ের দিকে চলে যায়। মূলত ওনার বেশ কিছু খারাপ জিনিসের কথা বললেন। প্রথম জিনিস হচ্ছে ওনার রাতেও ব্যথা হচ্ছে, ব্যথাটার থেকে উনি মুক্তি পাচ্ছেন না। আর দ্বিতীয়টা হচ্ছে পায়ে অলরেডি ব্যথা নেমে আসছে। এগুলোকে আমরা অ্যাডভান্স স্টেজ বলি। এগুলো অবশ্যই গুরুত্ব সহকারে দেখা উচিত, এবং আমি জানি না ওনার অ্যাডভান্স পরীক্ষাগুলো হয়েছে কিনা। এসব রোগীর ক্ষেত্রে আমরা অ্যাডভান্স পরীক্ষা বা এমআরআই জাতীয় পরীক্ষা করতে কার্পণ্য করি না, কারণ এদের মূল চিকিৎসার প্রয়োজন হয়ে গিয়েছে। তো এই ধরনের রোগীদের অবশ্যই মেরুদণ্ড নিয়ে যারা কাজ করছে তাদের সঙ্গে দেখা করা উচিত, প্রয়োজনীয় যে অ্যাডভান্স পরীক্ষাগুলো করা উচিত, এবং অবশ্যই এখনকার যে চিকিৎসা পদ্ধতি তাতে প্রয়োজনীয় চিকিৎসা নিলে ডেফিনেটলি উনি উন্নতিটা পাবেন। স্যার, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে আমরা আসলে তখন দেখা যাচ্ছে যে নার্ভটাকে এবং সেখানকার আর্টারি, ভ্যাসেল এবং মাসেলগুলোকে প্রিজার্ভ করতে পারছি যখন আমরা মিনিমাল ইনভেসিভ সার্জারিটা করছি। স্যার, তারপর আমরা লেজারের মাধ্যমে কি করছি সেই বিষয়টা যদি একটু শেয়ার করেন স্যার। লেজারটা মূলত কিছুই না, লেজারটা ওই জায়গার যে বাকি ডিস্কগুলো থাকছে এখানে যদি আমি নর্মালি ডিস্কগুলো শুধু তুলে নিয়ে আসি, বাকি যে ব্যথা উৎপন্ন করতে পারে ডিস্কগুলো ওকে আর অন্য কিছু করা হয় না নর্মাল ক্ষেত্রে। কিন্তু লেজার ব্যবহার করলে দেখা যায় যে ওই যে জায়গা থেকে আরও ব্যথা উৎপন্ন হতে পারে এগুলো আশপাশটা পুড়িয়ে দেয়, লেজার ভ্যাপোরাইজ করে। এতে পরবর্তীতে ওই লেভেল থেকে আবার ব্যথা উৎপন্ন হওয়ার চান্স অনেকটা কমে যায়। আর অবশ্যই লেজার দিয়ে যদি জায়গাটা কাটা হয়, প্রিসিয়াস হয়, খুব সূক্ষ্ম হয়, আর যেহেতু এন্ডোস্কোপ ব্যবহার করা হচ্ছে, ক্যামেরা ব্যবহার করা হচ্ছে, লেজারের একটা সমস্যা হচ্ছে যদি সে নিজে নার্ভকে ড্যামেজ করে দেয়, যে নার্ভকে আমি বাঁচাতে এত চেষ্টা করছি। এই কারণেই শুধু লেজার পদ্ধতি নেই, এন্ডোস্কোপ বা ক্যামেরা দিয়ে দেখে যেখানে আমি নার্ভকে দেখতে পাচ্ছি ওটাকে দেখে নার্ভকে প্রিজার্ভ করে অন্যান্য যেসব ব্যথা উৎপন্নকারী জায়গা আছে এগুলোকে পুড়িয়ে দেওয়া। এটা খুবই আধুনিক একটা পদ্ধতি। সারা বিশ্বেই এখন মূলত মেরুদণ্ড সার্জারি মানেই মিনিমাল ইনভেসিভ সার্জারির মধ্যে তারা চেষ্টা করেন যেগুলো সম্ভব।
আর যেগুলোকে আরও সম্ভব তাদের ক্ষেত্রে এন্ডোস্কোপিক লেজারে যাওয়ার চিন্তা করেন। যেগুলো অ্যাডভান্স হয়ে গিয়েছে সেগুলোর ক্ষেত্রে অন্যান্য মিনিমাল ইনভেসিভের চেষ্টা করা হয়, যেগুলো মাইক্রোস্কোপিক সার্জারি। তবে চেষ্টা করা হয় সমস্ত মেরুদণ্ড চিকিৎসায় যেন মিনিমাল ইনভেসিভ পদ্ধতিতে সম্ভব। স্যার আমরা কতটুকু সফলকাম হচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপটে যদি স্যার একটু বলেন। আমাদের দেশের প্রেক্ষাপটে এখন মূলত কোন স্টেজে রোগীটা আসছে তার উপরে অনেক নির্ভর করে। তবে এক দাগে বলতে গেলে মিনিমাল ইনভেসিভ সার্জারি সবসময়ই বেশি সফলতা দেয় ওপেন সার্জারির থেকে। এটা যে কোনো ক্ষেত্রেই এর ব্যতিক্রম হয় না, সেটা অ্যাডভান্স স্টেজে আসলেও অথবা আর্লি স্টেজে আসলেও যতটুকু পাওয়া যায় সেটা অবশ্যই অনেক বেশি ভালো পাওয়া যায় ওপেন সার্জারির থেকে। তো মানুষজন আস্তে আস্তে জানছে, মানুষজন আস্তে আস্তে আমাদের কাছে আসছে, ট্রিটমেন্ট অ্যাভেল করছে এবং সার্জারির পরে খুব দ্রুত মোবিলাইজ বা নড়াচড়ার জীবনে ফেরত যেতে পারছে। তার দীর্ঘ সময় বিছানায় থাকতে হচ্ছে না। ইভেন অনেক ক্ষেত্রে দেখা যায় এটা ডে কেয়ার সার্জারির মতো আমরা করে ফেলেছি। সকালে এসে পেশেন্ট ভর্তি হচ্ছে, ইভিনিংয়ে ছুটি হয়ে যাচ্ছে, এরকমও হচ্ছে। তো সেক্ষেত্রে অবশ্যই মানুষের মধ্যে সফলতার যে পরিস্ফুটন এটা দেখতে পাচ্ছেন। স্যারকে আজকে অনেক অনেক ধন্যবাদ। একটি নতুন বিষয় নিয়ে আমি আজকে কথা বললাম, নতুন বিষয় জানলাম। স্যারকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে জয়েন করার জন্য। ধন্যবাদ বৈশাখী টিভিকে এবং আপনাকে। সুপ্রিয় দর্শক, বিআরবি হসপিটালস নিবেদিত সরাসরি ডাক্তার অনুষ্ঠানটিতে আজকে আমরা কথা বলেছিলাম মেরুদণ্ডের ব্যথার কারণ এবং তার আধুনিক চিকিৎসা নিয়ে। আশা করি দর্শক আপনারা উপকৃত হয়েছেন। আবারও দেখা হবে আগামী পর্বে। ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।